হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমরা এখন ঘ নাম্বারের সমাধানটা নিয়ে এসেছি। তো ব্যবসায়টির জন্য আর্থিক বিশ্লেষণ। তো দেখো কি বলছে যে বলছে সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে, মানে তোমার ব্যবসাটা কত করবা, মূলধন কত লাগতে পারে, কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে। ব্যবসায় সম্ভাব্য আয় ব্যয় মুনাফা নির্ণয় করতে হবে। মানে এটা বলছিল তোমার সম্ভাব্য ব্যবসার জন্য কত মূলধন লাগতে পারে, তোমার কিভাবে উন্মুক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব, কিভাবে তুমি মূলধনটা সংগ্রহ করবা তা উল্লেখ করতে হবে, এবং ব্যবসায় সম্ভাব্য আয় ব্যয় মুনাফা নির্ধারণ করতে হবে, মানে কত আয় ব্যয় এবং মুনাফা এগুলো নির্ধারণ করতে হবে। তো দেখি ঘ নাম্বারটায় উত্তর কি বলছে। তো ব্যবসায় সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন, সাপোজ প্রাথমিক মূলধনটা তুমি কয় লক্ষ টাকা নিচ্ছ, 10 লক্ষ টাকা। তো এখানে তারপরে চলমান খরচ, তোমার চলমান খরচ কয় কয় টাকা, সাপোজ চলমান খরচ মনে করো যে 2 লক্ষ টাকা, এটা হচ্ছে চলমান খরচ। তারপরে বলছিল যে মূলধন মূলধন সংগ্রহের উপায়। তো ব্যক্তিগত সঞ্চয়, তাহলে তুমি ব্যক্তিগতভাবে সঞ্চয় করে মূলধন সংগ্রহ করতে পারো। যে পরিবারের মাসিক সঞ্চয় 1 লক্ষ টাকা, তাই 10 মাসে তোমার 10 লক্ষ টাকা সংগ্রহ করা সম্ভব। এটা কিন্তু প্রশ্ন অনুযায়ী করতেছি আমরা। তো প্রশ্নে বলা ছিল কিন্তু কিভাবে তুমি মূলধন সংগ্রহ করবে সেটাও কিন্তু লিখতে বলছে। তাহলে একটা হলো ব্যক্তিগত সঞ্চয়, যে পরিবারের মাসিক সঞ্চয় 10 লক্ষ টাকা যদি হয়, তাহলে 1 লক্ষ টাকা হয়, তাহলে 10 মাসে তুমি কয় লক্ষ, 10 লক্ষ সংগ্রহ করবে। বন্ধু আত্মীয়দের থেকে ঋণ, তাহলে তুমি তোমার ব্যক্তিগত ঋণ থেকে প্রাথমিক মূলধনের কিছু অংশ সংগ্রহ করবে। তার মানে তুমি যে ব্যবসাটা নামবা, এই মূলধনটা তুমি ঋণের মাধ্যমে সংগ্রহ করতে পারো, পাশাপাশি নিজে কিছু সঞ্চয় করতে পারো পরিবারের মাধ্যমে। তো সেই সঞ্চয় থেকে ব্যবসার মূলধন করতে পারো। তারপরে বলছিল ব্যাংক থেকে ঋণ, তাহলে তুমি ব্যাংকে যে যে মূলধনটা যে জোগাড় করবা সেটা ব্যাংক থেকে ঋণ নিয়েও জোগাড় করতে পারো। তারপরে তারপর বলছে বিনিয়োগকারী, তো পরিবারের বাইরে থেকে বিনিয়োগকারী খুঁজে বিনিয়োগ সংগ্রহ করা। মানে পরিবারের বাইরে থেকে বিনিয়োগকারী খুঁজে তুমি বিনিয়োগ কী করতে পারবা, সংগ্রহ করতে পারবা। তারপরে দেখো এখানে বলছে সম্ভাব্য আয় ব্যয় নির্ধারণ। ওই যে তোমাকে প্রশ্ন, আমি কিন্তু প্রশ্ন অনুযায়ী সব পড়তেছি, প্রশ্নতে দেখো সিরিয়ালে তোমার আয় ব্যয় নির্ধারণ করতে বলছিল কিন্তু। তো দেখো আমি একটু দেখাই প্রশ্নটা। দেখো তাহলে প্রশ্নটা কিন্তু তোমার বলছে যে মূলধন কত লাগতে পারে, তো যে আমরা বলছিলাম 10 লক্ষ টাকা। তারপরে যে কিভাবে মূলধন সংগ্রহ করবা সেগুলোকে আমি লিখলাম যে পরিবারের সঞ্চয়ের মাধ্যমে, আত্মীয় স্বজনদের থেকে, ব্যাংক থেকে ঋণ নিয়ে। তো সরি সেগুলো উল্লেখ করতে হবে, ঠিক আছে। তারপরে তোমার বসে যে ব্যবসায় সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে। তার মানে তোমার কতটুকু আয় ব্যয় হবে সেটা শোনো বন্ধু, তোমাদের আমি উদ্দেশ্যে আমি একটা বলে রাখি। তোমাদের যে সলিউশনটা আমি দিব সেগুলো আমি তোমাদের শুধু সলিউশনই দিব না, পাশাপাশি তোমাদের বুঝিয়ে দিব, যাতে তোমরা না বুঝে সলিউশনটা, অনেকে আছে শুধু সলিউশনটা পইরা যায় কিন্তু এখানে বুঝায় না কিছু। তো বিজ্ঞান, আমি ফিজিক্স নিয়ে অনার্স করছি। আমি মূলত বিজ্ঞান, গণিত, এগুলো নিয়ে কাজ করি সবচেয়ে বেশি। তো আমি তোমাদের এটুকু বলে রাখি যে আমার উদ্দেশ্য হইল তোমাদের বুঝানো। তোমাদের প্রশ্ন যে পাবলিশড হয় এটা আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে, কারণ আমি চাই যে তোমরা কিছু শিখো। এবং আমি আমার ব্যস্ততার কারণে তোমাদের ক্লাসগুলো ঠিকমতো নিতে পারিনি। তো এখন ভার্সিটি বন্ধ আছে, এই জন্য একটু তোমাদের আর কি নিয়মিত একটু আপডেট দেওয়ার চেষ্টা করছি। তো একটু আস্তে কথা বলছি কারণ রুমে সবাই ঘুমাচ্ছে, তো এই জন্য একটু। যাই হোক, পরে দেখো তার মানে আমরা মূলধন কত হতে পারে, 10 লক্ষ টাকা ধরলাম। কিভাবে মূলধন সংগ্রহ করবা তো সেটা বললাম, তা উল্লেখ করতে হবে। তারপরে ব্যবসায় সম্ভাব্য আয় ব্যয় মুনাফা নির্ধারণ করতে হবে, মানে কতটুকু আয় হয়েছে ব্যয় হয়েছে সেই মুনাফা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো পরে আমরা যাই, এই যে দেখো আমরা সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন হিসাব করছি 10 লক্ষ টাকা। তারপরে চলমান খরচ ধরছি 2 লক্ষ টাকা। তারপরে এই যে পরে যে পয়েন্টটা ছিল সেটা হলো মূলধনের সংগ্রহ, তাহলে এই যে কতগুলো ব্যক্তিগত সঞ্চয়,
বন্ধু আত্মীয়ের সাথে ঋণ, তারপরে তোমার ব্যাংক থেকে ঋণ হতে পারে, তারপরে তোমার বিনিয়োগকারী হতে পারে, তারপরে এই যে এবার আসি আমরা সম্ভাব্য আয় ব্যয় নির্ধারণ। দেখো, প্রথমে বছর, তারপরে আয়ের ধরন, তারপরে পরিমাণ, ব্যয়ের ধরন, মানে আয় ব্যয়ের হিসাবটা এখানে আর কি করবা। তাহলে দেখো, এখানে বলছি আমরা প্রথম বছরে আয়ের ধরন। তাই স্মার্ট হোম ডিভাইস বিক্রি করছো তুমি, তাহলে টাকা কয় লক্ষ? 8 লক্ষ টাকা। তাহলে ব্যয় করছো কীভাবে? ডিভাইস ও যন্ত্রাংশ ক্রয় করছো, তাহলে সেখানে কি ব্যয় হয়েছে না? তাহলে তোমার ব্যয়ের টাকার পরিমাণ কত? 6 লক্ষ টাকা। ঠিক আছে, তুমি এখানে আয় ব্যয়ের হিসাব লিখবা। তুমি প্রথম বছর, এখানে বছরের জায়গায় প্রথম বছর লিখবা। আয়ের ধরন, কী কাজে আয় করছো, মানে কোন কাজটা করে আয়, কোন ধরনের আয় থেকে আয় করছো, কোন ধরনের কাজ থেকে কত টাকা আয় করছো সেটা লিখবা। তারপর ব্যয়ের ধরন, কী কারণে ব্যয় করছো। ওই যে তুমি ডিভাইস কিনছো, তুমি যে স্মার্ট হোম ডিভাইস বিক্রি করো, সেখানে তোমার বিভিন্ন ডিভাইস কিনা লাগতে পারে না, তো ব্যয় করছো না এটা। তারপরে তোমার কত টাকার ব্যয় করছো? 6 লক্ষ টাকা। তারপরে ইনস্টলেশন সেবা, এখানে কয় লক্ষ? 2 লক্ষ। ইনস্টলেশন ও সার্ভিস চার্জ, এখানে ব্যয় হয়েছে কত? 3 লক্ষ। তো এরকম করে সবগুলো একটু তোমরা পড়বা। তাহলে মোট আয় হয়েছে তোমার 11 লক্ষ টাকা, আর মোট ব্যয় হচ্ছে এখানে দেখাচ্ছে 11 লক্ষ টাকা। তো এখানে সবগুলো পড়ো। তাহলে প্রথম বছরে আয়ও যেরকম 11 লক্ষ, ব্যয় হতে হয় সেরকম 11 লক্ষ। তো এটা তোমরা তোমাদের মুখস্থ করা লাগবে না, তোমরা তোমাদের মতো বুঝে বুঝে করবা। এখানে আমি 10 লক্ষ ধরছি দিকে তোমাকে 10 লক্ষ ধরবে এরকম কোনো কথা আছে না। তুমি তোমার মন মতো ধরবা, তোমার নিজের বুদ্ধি খাটাইয়া একটা মান ধরে নেবা। খালি শুধু পয়েন্টগুলো মনে রাখবা। আর আমি যে স্মার্ট হোম ডিভাইসের ব্যবসা করি দিকে তুমিও কি এটা করবে এরকম কোনো কথা আছে না, তোমরা তোমার মন মতো করতে পারো। তারপরে এরকমভাবে দ্বিতীয় বছরেরটা দেওয়া আছে। দ্বিতীয় বছরে মোট আয় হয়েছিল 14 লাখ। দেখো, খরচ ব্যয় হয়েছিল 2 লাখ টাকা, তার মানে দ্বিতীয় বছর ভালোই লাভ করছে। তারপরে দেখো, প্রাথমিকভাবে 10 লক্ষ টাকা মূলধন সংগ্রহ করে স্মার্ট হোম সলিউশন ব্যবসা শুরু করা সম্ভব। প্রথম বছর মুনাফা না হলে, দেখছো তার কিন্তু প্রথম বছর কোনো মুনাফা হয় নাই, কারণ সে 1 লক্ষ আয় করছিল, 1 লক্ষে কী করছে? ব্যয় করছে। আর দ্বিতীয় বছরে কিন্তু ভালোই মুনাফা অর্জন করছে। তো এইভাবে আমরা এটা ব্যাখ্যা করব। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তোমাদের আরও ভালোভাবে বুঝিয়ে দিব পরবর্তী সাবজেক্টগুলো। তো আমি আজকেই প্রথম সলিউশন দেওয়া শুরু করলাম। তো আমার স্টুডেন্ট আমাকে মাঝে বলে, স্যার আপনি এগুলো সব বোঝেন, এত ভালো বুঝান, তো আপনি সলিউশন দেন না কেন? আমি আগেই বললাম যে আমি সলিউশনের পক্ষে না, কারণ আমি চাই না যে সলিউশনটা তোমরা পেয়ে নিজেরা, আমি চাই যে তোমরা, আমার মোট কথা হলো তোমরা কিছু শিখো, আমি সবসময় এটাই চাই। তো দেখো, বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা। তো এটা কি বলছে যে উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কী কী কৌশল অবলম্বন করতে হবে, দেখছো? তার মানে তুমি যেই পণ্যটা সেটা বিক্রয়ের জন্য কী কী কৌশল অবলম্বন করতে হবে। বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেগুলো উল্লেখ করতে হবে। তোমার বিক্রয়ের জন্য কিছু আইডিয়া থাকলে সেগুলো উল্লেখ করবে এখানে, ঠিক আছে? এগুলো একটু মনে রাখো, কারণ এগুলো আমরা ধাপে ধাপে সলভ করব। গ্রাহকের জন্য কী ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। তুমি যে বিক্রয় করবা, তা গ্রাহকের কী ধরনের সুবিধা দিতে পারে সেটা নিশ্চিত করতে হবে, তা উল্লেখ করতে হবে। গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবিলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটি উল্লেখ করতে হবে। গ্রাহকের সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা সেটা উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে কী ধরনের সুবিধা পেতে পারে গ্রাহকে। তো মানে তোমার মোট কথা হলো এখানে বলছে যে তুমি বিক্রিয়ার জন্য কী কী কৌশল অবলম্বন করতে পারো এবং সেগুলো উল্লেখ করবা। তারপর গ্রাহকের জন্য কী কী সুবিধা নিশ্চিত করতে পারো, তুমি সে কী কী পরিকল্পনা রয়েছে, কী কী সুবিধা দেবে গ্রাহককে সেগুলো উল্লেখ করবা। তারপরে গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া, মানে অনেক সময় বলে না তোমার এই পণ্যটা খারাপ, এটা ওইটা ভাঙছে, ওইটাই হয়েছে। এই প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য তোমার কোন কোন কৌশল অবলম্বন করতে হবে সেটা। গ্রাহকের সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা, মানে গ্রাহকের সাথে জড়িত, মানে আমরা এমন কোনো প্রযুক্তি আছে যেগুলো আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি, তো সেগুলোর প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা, এ ধরনের কী কী সুবিধা করতে পারে এগুলো লিখতে হবে। তো আমরা ধাপে ধাপে উত্তরটা দেখি। তো দেখো, 1 নম্বর হচ্ছে তোমার যে উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কৌশল। আমি বললাম না কীভাবে তুমি কৌশল অবলম্বন করতে পারো, একটা হলো ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেন।
তার মানে ক্যাম্পেইন করতে পারো। আমাদের পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বিপণন আইডিয়া হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নির্দিষ্ট লক্ষ্যগুলো অভিযান চালিয়ে দেওয়া। তার মানে যে তোমার ফেসবুক ইনস্টাগ্রামে দেখো না অনেক কিছু বিক্রির জন্য তোমার ট্যাগ করে বা বিভিন্ন বুস্ট করে যে এত টাকা দিন আমার এই পণ্যটা একটু আপনারা ফেসবুকে একটু দেন, মানুষের যাতে দেখে বেশি, তো সেটা করতে পারো। তারপর হলো ব্লগিং বা কন্টেন্ট মার্কেটিং। তার মধ্যে অনেকে দেখবে ইউটিউবে ভিডিও বানায়, তো দেখো ব্যবহারের অভিজ্ঞতা প্রযুক্তির উপর ভিত্তি করে এবং মূলত প্রযুক্তির সুবিধার উপর ভিত্তি করে পণ্যের বৈশিষ্ট্য গ্রাহকের অভিজ্ঞতা কেন্দ্রীয়ত স্থাপন করতে হবে। মানে বিভিন্ন তোমার কন্টেন্ট ক্রিয়েট করে এগুলো বানাই দিবে, এগুলো এটার মধ্যে দেওয়া লাগবে না, তোমরা আরও সুন্দরভাবে সহজভাবে দিবা যে বিভিন্ন ব্লগিং বা কন্টেন্ট তৈরি করে আমরা ভিডিও তৈরি করে আমরা এগুলো করতে পারি, প্রচার করতে পারি। তারপরে তোমার অনলাইন অ্যাডস, মানে বিভিন্ন অ্যাড তো বোঝো, বিভিন্ন ধরনের অ্যাড দেখো না, কোলগেটের অ্যাড, পেপসোডেন্সের অ্যাড, তারপরে লাক্স সাবানের অ্যাড, তো এগুলো তোমরা দেখো যে এরকম করে বিভিন্ন অ্যাড দিতে পারো। তো এগুলো একটু বানাই লাগবে, আমি একটু এগুলো একটু মানে বইয়ের ভাষা লাগে, তোমরা নিজেদের মতো করে একটু গুছাই লাগবা। খালি এই পয়েন্টটা মনে রাখবা যে অনলাইন অ্যাড, তাহলে অনলাইনে আমরা বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে আমরা প্রচার করতে পারি এটা। তারপরে গ্রাহক সেবা, বললাম না যে পরের পয়েন্টটা ছিল গ্রাহকের কী সেবা দিতে পারে, তো কাস্টমার সাপোর্ট প্ল্যাটফর্ম, তারপরে মোবাইল অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইট সুবিধা এটা দিতে পারে, এগুলো একটু পড়ে নেবা তোমরা, এগুলো লিখবা। তারপরে এখানে আছে সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা, গ্রাহকদের প্রতিক্রিয়া পেতে সক্ষম হওয়ার জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করতে হবে যাতে তাদের মতামত গ্রহণ করে। তাহলে এখানে 4 নাম্বারটা। তো এই ছিল আমাদের উত্তরপত্র নবম শ্রেণীর। তো প্রথমে আমি ক খ গ এর উত্তর দিয়েছি, পরে সর্বশেষে গ আর উ এর উত্তরটা দিলাম। তো সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।